প্রধান উপদেষ্টা লন্ডনে যাচ্ছেন, সেখানে তিনি বোধহয় একটা সম্মাননা আনতে যাচ্ছেন রানীর কাছ থেকে, রানী তো নয়, রাজার কাছ থেকে, রানীর পুত্র রাজা। হ্যাঁ হ্যাঁ। সো ওখানে তার একটা অনানুষ্ঠানিক বৈঠকের কথা শুনতে পাচ্ছি, এবং সেই বৈঠকটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে, এবং সেটি নির্বাচন সংক্রান্ত বিষয়। এই বিষয়ে আপনার কোনো ধারণা আছে কিনা স্যার? দেখুন, আমি খুব অবাক হব না, কারণ আপনার তারেক রহমান স্বেচ্ছা নির্বাসনে আছেন এখন বলতে গেলে, এবং পার্সন টু পার্সন, ওয়ান টু ওয়ান যদি বৈঠক হয় তখন কিন্তু একটা কেমিস্ট্রি কাজ করে। এখন একে অপরকে অ্যাসেস করার সুযোগ পাওয়া যায়, মানে মুখে শেখ ফরিদ বগলি এইভাবে আপনার ভূমিকা পালন করার সুযোগ সীমিত হয়ে আসে। আর তারেক রহমান তরুণ তুর্কি নেতা, এবং তার দলের নেতা কর্মীদের কাছে তিনি যথেষ্ট জনপ্রিয়, এবং তার মা যদিও চেয়ারপারসন, কিন্তু তিনিও বয়সের ভারে আনত, সিনিয়র সিটিজেন। তো সেই কারণে আপনার প্রফেসর ইউনূস আপনার ভাবছেন যে ওয়ান টু ওয়ান যদি একটা বৈঠক করে একটা বুঝ দিতে পারেন, ইজ এ ভেরি গুড মার্কেটিং ম্যান, তিনি কনফিডেন্ট যে তিনি একটা বুঝ দিয়ে ফেলতে পারবেন, তাহলে পোয়াবারও সেই জুন পর্যন্ত ট্রেনে নিতে পারবেন তিনি। আর যদি আপনার কোনো কারণে একেবারেই বুঝ না মানেন, আমি তো মনে করি যে তারেক রহমান এবং তার দলবল তারা যদি সিরিয়াস হন, একদিনে এই সরকার ফেলে দিতে তারা সক্ষম। কারণ যদি সেরকম অবস্থানে যান, তখন দেখা যাবে যে জামাত আপনার কোনো প্রতিরোধ গড়ে তুলবে না, কারণ তারা জানে যে এটা তাদের বেবি নয়। ওই অর্থে তারা কাক কোকিলের বাসার মতো একটা অ্যারেঞ্জমেন্টে আছেন। আর আপনার আওয়ামী লীগের যারা এখন শীতনিদ্রায় আছেন, তারাও আমার ধারণা দে উইল টেক ইট আপ অ্যাজ এ গোল্ডেন অপরচুনিটি। তো সবাই মিলিয়ে আপনার মেইন স্ট্রিম রাজনীতি যারা করেন, তারা যদি এক ভিন্ন ভিন্ন অবস্থায় থেকে একই লক্ষ্যে আপনার অগ্রসর হন, তখন প্রফেসর ইউনূস এবং তার এই প্রিন্স পার্টির লোকজনের কোনো স্পেস অবশিষ্ট কিন্তু থাকবে না। এখন জনগণকে তো মোবিলাইজ করে, সংগঠিত করে রাজনৈতিক দলগুলো কি সেই কাজটি করছে? আপনার এখন কিন্তু প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসছে। আপনার আগে যেমন আপনার ধর্মের দোহাই দিয়ে বিএনপি, জামাত বা অন্য পার্টিগুলো একরকম অবস্থানে ছিল, এখন কিন্তু কমিউনিস্ট পার্টির মতো পার্টিও কিন্তু অ্যাসার্ট করা শুরু করেছে। কেউ কিন্তু ছেড়ে কথা কইছে না, এবং এটি এই জুন আসুক, ঈদের পরে দেখেন কি অবস্থাটা দাঁড়ায়। অলরেডি একজন প্রশ্ন করেছেন যে সরকারের মেয়াদ কি এই জুন পর্যন্ত? এখন তারা সেইভাবে বলবার চেষ্টা করছেন, কিন্তু আমার ধারণা তারা যদি তাদের কলা কৌশল এবং আপনার রণকৌশল কাজে লাগিয়ে মেসমারাইজ করতে পারেন, একটা বুঝ দিয়ে দিতে পারেন, চাইলে কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চাইবেন। দেখুন, একটু রেস্ট্রেন্ট এসছে। আমি তো সারা দেশের খোঁজ খবর রাখবার চেষ্টা করছি। একবার প্রথম র্যাম্পেন্ট যে অবস্থাটা ছিল আপনার এই 3 থেকে 8 তারিখ বা 5 তারিখ থেকে 8 তারিখ বাংলাদেশে যখন কোনো সরকার ছিল না, অগস্ট মাসে, সেই সময় থেকে ক্রমে কিন্তু স্লোলি বাট শিওরলি এক ধরনের পরিস্থিতির পরিবর্তন এসছে। এখন এই যে পরিবর্তনটা এসছে, এরা এই যারা পারপিট্রেটর, তারা মেনে নিতে পারছেন না, তাদের ভাবছেন যে ভবিষ্যতে আয় রোজগার অনিশ্চিত। সেই সব চিন্তা ভাবনা থেকে তারা রিঅ্যাসার্ট করবার চেষ্টা করছেন। এখন আরেকটা আপনার বোন অফ কন্টেনশন সামনে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে জুলাই চার্টার। এইটিকে ঘিরে এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে, এবং পক্ষে বিপক্ষে ব্যাটল লাইন ড্র করবার একটা চেষ্টা চলছে, এবং এটার মধ্য দিয়ে ফাইনালি মীমাংসিত হয়ে যাবে যে ধামাচাপা দিয়ে বেশি দিন টানা যাবে না। এই ফাসাদ একটা হয় এসপার, না হলে ওসপার হতেই হবে। তো শেষ পর্যন্ত কি জুলাই ঘোষণাপত্র হবে? দেখুন, এটি হচ্ছে এখন $1 trillion কোশ্চেন। ইন ওয়ান ফর্ম অ্যান্ড আদার
সরকারের মধ্যে কিন্তু টানাপোড়েন আছে। আপনার ছাত্ররা তারাই এটা ঘোষণা করতে চেয়েছিল, তাদেরকে বিরত করেছে সরকার, যে না আমরা করব। এখন ওনারশিপ নিয়ে একটা টানাটানি আছে। তারপর যখনই এই ঘোষণাটি চলে আসবে, প্রণীত হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে, আপনার ফোরফ্রন্টে চলে আসবে, তখন এটা হয়ে যাবে সাংঘর্ষিক আমাদের সংবিধানের সঙ্গে। আর এই সংবিধানের বলে আপনার আমাদের মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে মোতায়েন আছেন, এবং আপনার মাননীয় সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান তারা আছেন। তো ফলে সেই সময়টাই আসলে দেখা যাবে যে ইলাস্টিকটা ছিঁড়ে যায় কিনা। টানতে টানতে তো আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। জি, এখন এখন একটি প্রশ্ন অনেকেই করেন, এই যে আমি দেখতে পাচ্ছি যে এই সরকারের পতন কবে দেখছেন? হ্যাঁ, আমি একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি যে সেনাপ্রধান এবং তার আরো কয়েকজন কর্মকর্তা সপরিবারে এবার হজে যাচ্ছেন, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। বিষয়টা কি আসলে? দেখুন, 3 স্টার জেনারেল একজন তিনি যাবেন, তারপর একজন বাহিনী প্রধান তিনি যাবেন, এরকমের কথাবার্তা আমরা শুনেছি। মোটামুটি প্রস্তুতি হয়তো চলছে, কিন্তু আমার জানা মতে টিল টু ডেট আমাদের মাননীয় সেনা প্রধান হজব্রত পালনের জন্য ডেফিনেটলি যাবেন বা গেছেন, সেটার কোনো প্রমাণ নেই। বুঝতে পারছি। তেমন যদি হয় তাহলে আইএসপিআর থেকে আমরা একটি বিজ্ঞপ্তি আশা করতে পারি। তো আইএসপিআর থেকে তো অনেক কিছুই জানাচ্ছে, অনেক কিছুই আবার জানাচ্ছে না, যে কোনটা যে তারা জানাবে আর কোনটা যে তারা জানাবে না। যেমন কুরবানির পশুর হাটের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তারা তাদের বিবৃতি আমরা দেখলাম, কিন্তু এই যে কি জানো, আর্মি মিলিটারি জোন, হ্যাঁ, মিলিটারি অপারেশন জোন, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের কোনো বিবৃতি নাই, তাদের কোনো বক্তব্য নাই। আরো অনেকগুলো বিষয় আমি দেখেছি যে তাদের কোনো বক্তব্য নাই, মানে তারা তাদের এই কোনটাতে দিবে কোনটাতে দিবে না বক্তব্য, বিবৃতি, তো সেটা তারা কিসের ভিত্তিতে নির্ধারণ করে? দেখুন, এটা এক্সক্লুসিভলি সেনা প্রধানেরই ডিসক্রিপশন বলা যেতে পারে। এটা পিআর সেকশন, ন্যাচারালি তার চূড়ান্ত অনুমোদন নিয়েই আইএসপিআর কোনো কিছু প্রকাশ করে। অন দেয়ার ওন নর্মালি সেটা করে না, রুটিন ম্যাটার ছাড়া, সেটা ভিন্ন বিষয়। আর এখন যেহেতু খুবই সেন্সিটিভ একটা সময় আমরা অতিক্রম করছি, তো ফলে চুন থেকে পান খসলে অনেক কিছু হয়ে যেতে পারে, সে বিষয়টাও কিন্তু এড়িয়ে গেলে চলবে না। আপনার ব্যারিস্টার ফুয়াদের মতো ব্যক্তি, একটি দলের তিনি মহাসচিব, তিনি যেভাবে সেনা ছাউনি উড়িয়ে দেওয়ার ঘোষণা দেন, তারপর নানান রকমের ডিগ্রেডরি বক্তব্য হাজির করেন, সেটি তো নাকের ডগাই ঘটছে। আমাদের সশস্ত্র বাহিনী যথেষ্ট পরিমাণে সর্বংসহা একটা বাহিনী, সে কারণেই এখন পর্যন্ত আমাদের ব্যারিস্টার ফুয়াদ মহোদয় প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারছেন, রাজনীতি করতে পারছেন, এবং তার স্টাইলে আপনার এই কথাবার্তাগুলো বলেন, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। সুযোগের অভাবে চরিত্রবান, আবার ওই যে কিছু যখন পারে না সেটা অক্ষমতা হিসেবে আপনি দেখতে পারেন। আপনি কি দেখছেন, সর্বংসহা দেখবেন নাকি অক্ষমতা দেখবেন? আমি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এ পর্যন্ত এসে দাঁড়িয়েছেন, আমি সর্বংসহাই বলবো, কারণ এর চেয়ে ভালো সদর্থক ডিসিশন হাজির করা সমীচীন হবে না। হ্যাঁ, এখানে একজন একটি মন্তব্য করেছেন, সায়েম, তিনি বলছেন যে সেনাবাহিনী কনফিউজ করছে, তারা একবার ইউনূসের পক্ষ নিচ্ছে আবার একবার বিপক্ষ নিচ্ছে, কাহিনী কি কিছুই বোঝা যাচ্ছে না। এই যে একটা ধোঁয়াশা তৈরি করে রাখা, হ্যাঁ, কিছু হচ্ছে, বিষয়টা কি আসলে? দেখুন, চলমান যে পরিস্থিতি পরিবেশ, তার সঙ্গে খাপ খাইয়ে তারা তাদের অবস্থান রিডিফাইন করছেন, এবং পাবলিক যে স্পেসটা, সেইখানে তারা এই ধরনের একটা অবস্থায় নিজেদের অধিষ্ঠিত করছেন। অনেকেই মনে করছেন সেনাবাহিনীও নাটক করছে। এই যে আরেকজন বলেছেন, আমি দেখাই আপনাকে, তিনি বলছেন সেনাবাহিনী চাইলে দেশে কোনো মব সন্ত্রাস চলতে পারে না। এটা আমিও বিশ্বাস করি। দেখুন, তারা যদি অ্যামুনিশন ব্যবহার করা শুরু করে, তার সামনে দাঁড়ানোর কোনো মানুষের, কোনো পক্ষের, কোনো বাহিনীর সক্ষমতা নেই, সেটা স্ট্যান্ড করতে পারে, এটা ঠিক।
জি, এখানে আরেকজন মন্তব্য করেছে, আপনি আগে তো একজন গ্রাম সরকারের কথা বলেছিল, এখানে একজন বলেছে সেনাবাহিনী চৌকিদারের থেকেও খারাপ হচ্ছে আর কি। এটাও আউট অফ ফ্রাস্ট্রেশন তিনি বলছেন, মানে মন খারাপ করতে করতে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে বিষয়টা তারই বহিঃপ্রকাশ এটি। কিন্তু সেনাবাহিনী তো পাবলিক সেন্টিমেন্ট বোঝা উচিত যে পাবলিক সেন্টিমেন্টটা কি। আমরা আমরা অনেক অনেক দুর্বলতা আমাদের থাকতে পারে জাতিগতভাবে, কিন্তু সবাই বলে একটি কথা যে আমরা তো দেশের প্রশ্নে আপোষহীন, কেউ আমাদের দেশের এই যে করিডোরের নামে আমাদের দেশ হাতছাড়া হয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়ে যাবে, যেই শঙ্কার কথা সেনাপ্রধান নিজেও বলেছেন। সাধারণ মানুষের ভিতরেও সেই শঙ্কা খুব তীব্র ভাবে রয়েছে। তো মানুষকে আশ্বস্ত করাও তো সেনাবাহিনীর কাজ। সুতরাং তারা আশ্বস্ত একদিকে করছেন, কিন্তু পরোক্ষভাবে যাতে করে দেশ লুটপাট হয়ে যায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়ে যায়, সেটা তারা নীরবে ওই যে নীরব দর্শকের ভূমিকা পালন করবেন। ওই যে পলাশির প্রান্তরে মীর জাফর, জগৎ রায় বল্লভের মতো দেখবেন তাকিয়ে তাকিয়ে। বিষয়টা কি এরকম? দেখুন, ইয়ার লতিফ খানের সঙ্গে তুলনা করাটা ঠিক হবে না, এই জন্যে ইয়ার লতিফ খান ইতিহাসের অতলে তলিয়ে গেছেন। আপনি যাদের নাম উচ্চারণ করছেন তাদের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে ইয়ার লতিফ খানকে আর পাওয়া যাবে। হি ওয়াজ দ্য কাইন্ড অফ 2IC অফ মির জাফর আলী খান, এবং মূল কমান্ডটা তার হাতেই ছিল। কিন্তু এই 50,000 আপনার সহস্র যোদ্ধাদের নিয়ে তিনি তাকিয়ে তাকিয়ে দেখেছেন, কিছু করেননি এবং রীতিমতো হারিয়ে গেছেন। আর আপনার আমাদের এখানে যদি ভবিষ্যতে ইতিহাস রচিত হয়, তাহলে ডেফিনেটলি এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ আর থাকবে না। তো ততদিনে তো দেশ হাতছাড়া হয়ে গেল। তাদেরকে তাদেরকে আপনি চিহ্নিত করেই কি আর না করেই কি, আপনি যদি দেশটিকে রক্ষা করতে না পারেন, রাইট? আমার মনে হয় আমরা ওই একেবারে অন দ্য ফ্রিঞ্জ চলে গেছি। এখন আমার মনে হয় চৌহদ্দির মধ্যে চলে আসা ভালো আলোচনার দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, যদি সেটাই বলেন তাহলে যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম, সেনাবাহিনীকে যে এই বারবার চ্যালেঞ্জ করা হচ্ছে, এর শেষ কোথায়? এটি শেষ মানে ওইখানটায় যে শেষ পর্যন্ত সেনাবাহিনী ওপর যদি আপনি হামলে পড়েন, ডেফিনেটলি সেনাবাহিনীর আত্মরক্ষার যে প্রিন্সিপাল সেই দৃষ্টিকোণ থেকে দেখলে দে উইল ফাইট ব্যাক, দে উইল রেজিস্ট অ্যান্ড দে উইল বি ট্রায়াম্ফ্যান্ট, এতে কোনো সন্দেহ নেই। আমাদের সশস্ত্র বাহিনী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা বাহিনী। এটি আপনার ঔপনিবেশিক কলোনিয়াল কোনো বাহিনীর উত্তরাধিকার বহন করে না। তো সেই কারণে দে আর অলসো সন অফ দ্য সয়েল, তারা এই দেশেরই জল হাওয়ার মানুষ। তারা ওই পাকিস্তান আমলে পাঞ্জাব থেকে আগত আপনার ব্যক্তিবর্গ নন। তো ফলে আপনার দেশের ভালাই অবশ্যই তারা নিশ্চিত করবেন, এতে কোনো সন্দেহ নেই।